নিউ হরিজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা সলিউশনের চ্যাপ্টার পার্ট 6 ভিডিওতে আছি। আমরা আগের ভিডিওতেও গাণিতিক উদাহরণ নিয়ে অনেক আলোচনা করেছি এবং এই ভিডিওতেও কিছু গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো, এখান থেকে কিন্তু আমরা অঙ্ক করাচ্ছি বেশি পরিমাণ, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্কটাই হচ্ছে মেন ব্যাপার, অঙ্কটাই আসে বেশি। তো এখানে যে অঙ্কটা করব, দেখো অঙ্কটা কি বলছে, যে একটি জলীয় দ্রবণ বলে দিয়েছে, সেই জলীয় দ্রবণের মোলাল গাঢ়ত্ব বলে দিয়েছে, মানে মোলালিটি সেটা বলে দিয়েছে 1 মোলাল গাঢ়ত্ব বলে দিয়েছে। হলে ওই দ্রবণে যে দ্রবীভূত দ্রাব্য আছে সেই দ্রাবের মোল ভগ্নাংশটা বার করতে বলেছে। দ্রাবের মোল ভগ্নাংশ, তো দ্রাবের মোল ভগ্নাংশকে আমরা কী দিয়ে প্রকাশ করি? x2 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। আর জলীয় দ্রবণের মোলাল গাঢ়ত্ব বলে দিয়েছে 1 মোলালিটি। অর্থাৎ এটাকে যদি আমরা সংজ্ঞাতে ফেলি, তাহলে সংজ্ঞায় লিখলে কী হবে, যে 1000 গ্রাম জলীয় দ্রবণে বলেছে যেহেতু, তাহলে আমি লিখব 1000 গ্রাম জলে দ্রাব্য আছে 1 মোল বা 1 গ্রাম মোল। 1000 গ্রাম জলে দ্রাব্য আছে 1 মোল। তাহলে দ্রাবের যে মোল সংখ্যা যেটাকে আমরা N2 বলে লিখি, N2 সেটা বলে দিয়েছে 1 মোল। N2 বলেছে 1 মোল দ্রাবের মোল সংখ্যা। এখান থেকে দ্রাবকের মোল সংখ্যাটা আনতে হবে। তো দ্রাবকের মোল সংখ্যা আনার আগে আমরা দ্রাবকের পরিমাণটা জেনে গিয়েছি কিন্তু, তাহলে অতএব দ্রাবকের মোল সংখ্যাটা আমরা এখান থেকে পেয়ে যাব। দ্রাবকের মোল সংখ্যা এটাকে আমরা N1 দিয়ে প্রকাশ করি। মোল সংখ্যা N1 ইকুয়াল টু W/M, মানে ওজন বাই আণবিক ভর। ওজন কত? 1000 গ্রাম। 1000 গ্রাম ওপরে থাকলো, বাই জলের আণবিক ভর কত হয় সবাই জানো নিশ্চয়ই, 18। এটাকে ভাগ করতে হবে, 1000 ভাগ 18। এটাকে ভাগ করলে মানটা আসবে 55.55 এত মোল। তাহলে N1 আমরা পেয়ে গিয়েছি 55.55 মোল। N2 আমাদের বলে দিয়েছে 1 মোল। তাহলে এখান থেকে খুব সহজে x2 চলে আসবে। তাহলে x2 ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি, x2 ইকুয়াল টু N2/N1 প্লাস N2। ঠিক আছে, তো N1 এর মান কত আসছে, এই N2/N1 প্লাস N2। N2টা কত আছে? 1/55.55 প্লাস 1। এটাকে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। এটাকে ভাগ করলে উত্তর আসছে 0.01768। 0.01768 এত ইউনিটলেস রাশি। এর কিন্তু কোনো একক হয় না, মোল ভগ্নাংশের কোনো একক নেই। কেন একক নেই? কারণ N2 এটাও একটা মোল সংখ্যা, N1 প্লাস N2 এটাও একটা মোল সংখ্যা। দুজনে ইউনিটলেস রাশি, দুজন তাহলে পরস্পরকে কেটে দিচ্ছে, কেটে দিয়ে মানটা এটা চলে আসে। তাহলে খুব সিম্পল কিন্তু এই অঙ্কটা। এরপরে আমরা গাণিতিক উদাহরণ 2-এ যাব। এরপর আমরা গাণিতিক উদাহরণ 2-এ আসছি। দেখো এখানে যে অঙ্কটা বলেছি, এই অঙ্কটা কিন্তু এর আগের ভিডিওতে একটা অঙ্ক করেছিলাম, সেই অঙ্কটার মতো কতকটা একই ধরনের অঙ্ক। ওখানে বলেছিলাম বেঞ্জিন দিয়ে, এখানে হচ্ছে H2SO4 দিয়ে। দেখো H2SO4 একটি জলীয় দ্রবণে জলের মোল ভগ্নাংশ বলে দিয়েছে। মোল ভগ্নাংশ বলেছে 0.6 মোল ভগ্নাংশটা। এখান থেকে দ্রবণের মোলারিটি বার করতে হবে। তো যাদের ওই অঙ্কটা প্রবলেম হয়েছে একটু, তারা এই অঙ্কটা ভালোভাবে দেখে নিতে পারো, একই ধরনের অঙ্ক। তো H2SO4 জলীয় দ্রবণে জলের মোল ভগ্নাংশ, কারণ এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে আসে। দ্রবণের মোলালিটি বার করতে হবে, মোল ভগ্নাংশ বলে দিয়েছে। তাহলে মোল ভগ্নাংশ বললে আমরা কিন্তু এর মোল সংখ্যাগুলো আগে ধরে নিই। তাহলে ধরি দ্রাবের মোল সংখ্যা, দ্রাব্য যেহেতু মোল সংখ্যা কত ধরবো? N2। আর দ্রাবকের মোল সংখ্যা কত ধরে নেব? N1। জলের মোল ভগ্নাংশ বলে দিয়েছে, জল এখানে কি? জল এখানে দ্রাবক। তাহলে জলের মোল ভগ্নাংশকে আমরা কি দিয়ে প্রকাশ করব? x1 ইকুয়াল টু, সূত্রটা কি? N1/N1 প্লাস N2। ঠিক আছে, এর মানটা
কত বলেছে 0.6, তাহলে এখান থেকে আমরা গুণ করে n1 n2 এর মধ্যে একটা রিলেশন নেওয়ার চেষ্টা করছি। তাহলে 0.6 n1 প্লাস 0.6 n2 ইজ ইকুয়াল টু n1, বা এখান থেকে n1টাকে যদি এটাকে ওইদিকে নিয়ে যাওয়া হয় আর 0.6 n2টা এদিকে রাখি, তাহলে এদের মধ্যে গুণ করে একটা সম্পর্ক আসবে, ঠিক আছে? এদিক ওদিক নিয়ে গিয়ে একটা গুণ করে সম্পর্ক আসবে, সেটা হচ্ছে n1 ইকুয়াল টু 1.5 n2, n1 ইকুয়াল টু 1.5 ইন্টু n2। এটা তোমরা সাইড চেঞ্জ করলে পেয়ে যাবে n1 ইকুয়াল টু 1.5 n2। এটা সম্পর্কটা চলে এলো, এটা এই পর্যন্ত থাকলো। এইবার এখান থেকে আমরা বার করবো যে এখানে রয়েছে H2SO4, তাহলে অতএব দ্রবণে যে H2SO4 এর যে পরিমাণ সেটা বার করে নেব, H2SO4 এর পরিমাণ, কারণ দ্রাবকটা কিন্তু আমার এখানে ইম্পর্টেন্ট। জলীয় দ্রবণে H2SO4 এর জলীয় দ্রবণে জলের মোল ভগ্নাংশ বলেছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু জলের যে মোল ভগ্নাংশ সেটা বলে দিয়েছে, জলের মোল ভগ্নাংশ থেকে আমরা কিন্তু অঙ্কটা করব। জলের মোল ভগ্নাংশ, তাহলে H2SO4 এর পরিমাণটা আমরা বার করে নিচ্ছি, এখান থেকে জলের পরিমাণটা বার করব, সরি ভুল বলছি, যে দ্রাবকের মোল ভগ্নাংশটা বার করব, এই দ্রাবকের পরিমাণটা বার করব। তাহলে H2O এর পরিমাণ, H2O এর পরিমাণ, H2O এর পরিমাণ, H2 এর পরিমাণ কতটা আছে, n1 মোল সমান সমান n1 মোল, n1 মোল সমান 1.5 গুণ n2 মোল, এটা আছে। এবার দেখো এই মোল সংখ্যা থেকে আমরা গ্রাম সংখ্যায় আসবো, তাহলে জলের ক্ষেত্রে মোল সংখ্যা থেকে যদি আমরা গ্রাম সংখ্যায় আসি, তাহলে আমরা জলের আণবিক ভর দিয়ে গুণ করব। জলের আণবিক ভর কত হয়, 18 হয়। তাহলে 18 হলে এখানে আসছে 1.5 গুণ n2, এটা থাকছে, তাহলে এটার সঙ্গে 18 গুণ হয়ে যাচ্ছে। 18 যেই 18 গুণ হয়ে যাচ্ছে, মোলটা কী হয়ে যাচ্ছে, মোলটা কিন্তু গ্রামে ট্রান্সফার হয়ে যাচ্ছে। মোল সংখ্যা থেকে আমরা গ্রামে নিয়ে আসছি আণবিক ভর দিয়ে গুণ করে, ঠিক আছে? কারণ n ইকুয়াল টু W বাই M, n ইকুয়াল টু মানে মোল সংখ্যা ইকুয়াল টু W মানে ওজন বাই M মানে আণবিক ভর, সেটা দিয়ে কিন্তু আমরা আনছি 1.5 গুণ n2 গুণ 18। এটা হচ্ছে H2 এর পরিমাণ, এটা মোলে ছিল, মোল থেকে আমরা গ্রামে নিয়ে আসছি। এবার আমাদের মোলালিটিতে যেতে হবে, মোলালিটি আসতে গেলে মোলালিটির সংজ্ঞা দরকার। তো মোলালিটির সংজ্ঞাতে কী আছে, মোলালিটির সংজ্ঞাতে আছে 1000 গ্রাম দ্রাবকে, 1000 গ্রাম দ্রাবকে কত মোল পরিমাণ থাকছে সেটা আমাদের আনতে হবে। তাহলে এখানে দেখো যে 1.5 গুণ n2 গুণ 18, এত গ্রাম যে জল আছে, সেই জলে যে দ্রাব্য আছে সেই দ্রাবের পরিমাণটা হচ্ছে n1, সেই দ্রাবের পরিমাণটা হচ্ছে n2 মোল। তাহলে 1000-এ কত, তাহলে আমরা লিখছি কি, দেখো যে 1.5 সংখ্যাটা লিখছি, দেখো 1.5 গুণ n2 গুণ 18, এত গ্রাম দ্রাবকে, এত গ্রাম দ্রাবকে দ্রাব আছে, দ্রাবক মানে জল, আর দ্রাব মানে এখানে কিন্তু H2SO4, দ্রাব আছে, দ্রাবের পরিমাণটা n2 মোল, n2 মোল লিখলাম। এটা মোলে লিখবো কারণ মোলালিটির সংজ্ঞাতে এদিকে গ্রাম থাকবে, এদিকে মোল থাকবে। এত গ্রামে আছে, 1 গ্রামে কতটা আছে, 1 গ্রাম দ্রাবকে দ্রাব কতটা আছে, তাহলে n2 বাই ভাগ হয়ে গেল 1.5 গুণ n2 গুণ 18, আর 1000-এ কত, 1000-এ কত হলে আমাদের উত্তর বেরিয়ে যাবে 1000 গ্রামে কত। তাহলে 1000 গ্রামে কত আসতে গেলে কি করব, n2টা থাকলো গুণ 1000 ওপরে চলে গেল, আর নিচে থাকলো 1.5 গুণ n2 গুণ 18, তাহলে n2 কেটে গেল, এখানে 1000 1.5 18 এগুলো যদি গুণ করি, গুণ করলে মান আসবে 37.03, উত্তর আসবে 37.03। তাহলে দ্রবণের মোলালিটি কত আসলো, 37.03 মোলালিটি। তাহলে মেন যে ব্যাপার, এই অঙ্কটার মেন ব্যাপারটা লুকিয়ে আছে কিন্তু এই ট্রান্সফরমেশনের এই জায়গাটা, যে H2 এর পরিমাণ, যে দ্রাবকের পরিমাণ, সেটা যে n1 মোল ছিল, সেই n1 মোল সমান 1.5 n2 মোল, সেইটাকে কিন্তু আমরা 18 দিয়ে গুণ করেছি। 18 দিয়ে গুণ করে আমরা গ্রামে নিয়ে গেছি, মোল সংখ্যা থেকে গ্রামে নিয়ে গেছি, গ্রামে নিয়ে গিয়ে এবার সংখ্যাটা ফেলেছি, এত গ্রাম দ্রাবকে n2 মোল দ্রাব আছে, একে কত, 1000-এ কত, 1000-এ আনলেই আমাদের কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে, কারণ মোলালিটি সবসময় 1000 ml করা হয়। তাহলে এটা হলো 2 নম্বর অঙ্ক। আচ্ছা, আমরা গাণিতিক উদাহরণ করলাম। গাণিতিক উদাহরণ যেগুলো করেছি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার আমরা থিওরিতে আসি আবার ফিরে।
এবার যে থিওরিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেনরির সূত্র। হেনরির সূত্রটা কি? দেখো আমি লিখে দিয়েছি হেনরির সূত্রটা। হেনরির সূত্রটা কি বলছে? স্থির উষ্ণতায় ম্যাক্সিমাম দেখবে সূত্র দেখবে একটা উষ্ণতা স্থির রেখে করা হয়। তো এখানেও হেনরির সূত্রটা উষ্ণতাকে স্থির রাখা হয়েছে। স্থির উষ্ণতায় টি কনস্ট্যান্ট রেখে স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবক আছে, সেটা জল হতে পারে, অ্যালকোহল হতে পারে, অ্যাসিটন হতে পারে, যাই হতে পারে, তরল একটা দ্রাবক আছে। সেই তরল দ্রাবকের মধ্যে কোনো গ্যাসকে যদি দ্রবীভূত করি, কোনো গ্যাসকে যদি মিশিয়ে দিই, তো তার দ্রাব্যতা মানে সে কতটা সেই জলের মধ্যে মিশে যাচ্ছে, সেই দ্রাব্যতা সেটা বলছে দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের, মানে ওই গ্যাসটা যে তরল দ্রাবকের সঙ্গে মিশে আছে তার সঙ্গে যে সাম্যাবস্থায় যখন আসছে, সেই সাম্যাবস্থায় থাকা অবস্থায় উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। মানে গ্যাসটা যে দ্রবীভূত হবে, সেই দ্রবীভূত হওয়ার ক্ষমতাটাকে বলা হচ্ছে দ্রাব্যতা। সেই দ্রাব্যতা, এই পরিমাণটা কতটা হবে সেইটা নির্ভর করবে গ্যাসের চাপের সঙ্গে। গ্যাসের চাপ যত বেশি হবে সেই গ্যাস সেই তরল দ্রাবকে তত বেশি দ্রবীভূত হবে, এটাই বলতে চেয়েছে। কি বলেছে, বোঝা গেছে? ঠিক যদি না বোঝা যায় আমি এর উদাহরণ দেবো, খুব সহজ উদাহরণ আছে, আমি উদাহরণও দেবো। তো এর আগে যে গাণিতিক রূপ সেটাকে বলে নিই, সেগুলো বলে নিই, আমরা উদাহরণের দিকে যাচ্ছি। তো এখানে দেখো গ্যাসের চাপ, এটাকে ধরে নিচ্ছি আমি যে গ্যাসের চাপ, এটাকে ধরে নেওয়া হচ্ছে পি দিয়ে গ্যাসের চাপকে ধরে নিচ্ছি, যে গ্যাসটা দ্রবীভূত হচ্ছে কোনো লিকুইডের মধ্যে। যদি পাশে ছবি আঁকি, দেখো এই ধরো একটা লিকুইড আছে, একটা তরল দ্রাবক আছে, এর মধ্যে বাইরে থেকে আমি একটা গ্যাস মিশিয়ে দিচ্ছি, ধরো H2S গ্যাস মিশিয়ে দিচ্ছি। এই গ্যাসটা যে দ্রবীভূত হচ্ছে সেটা নির্ভর করছে এই গ্যাসের চাপ, যেটা গ্যাসের চাপকে আমরা পি দিয়ে লিখেছি, পি ইকুয়াল টু গ্যাসের চাপ। আর যে গ্যাসটা দ্রবীভূত হচ্ছে সেই গ্যাসের দ্রাব্যতা, সেটাকে ধরে নেওয়া হচ্ছে যে গ্যাসের দ্রাব্যতাটাকে ধরে নেওয়া হচ্ছে গ্যাসের মোল ভগ্নাংশ, যে কতটা গ্যাস ওখানে যুক্ত হচ্ছে, গ্যাসের মোল ভগ্নাংশ, সেটাকে এক্স দিয়ে লিখছি, প্রকাশ করছি। গ্যাসের দ্রাব্যতা, গ্যাস যে কতটা দ্রবীভূত হচ্ছে সেটা পরিমাণ দিয়ে বুঝছি, যে কতটা পরিমাণ গ্যাস ওখানে দ্রবীভূত হয়েছে সেটাকে আমরা মোল ভগ্নাংশ আকারে লিখছি। তাহলে গ্যাসের চাপ পি আর গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে এক্স। সম্পর্কটা কি দেখো, সমানুপাতিক, দুজন পি আর এক্স কিন্তু সমানুপাতিক। তাহলে পি সমানুপাতিক কিন্তু এক্স, যে গ্যাসের চাপ সেটা সমানুপাতিক গ্যাসের মোল ভগ্নাংশের সঙ্গে। মোল ভগ্নাংশ মানে গ্যাস কতটা দ্রবীভূত হচ্ছে তার সঙ্গে। আর সমানুপাতিক সাইন তুলতে গেলে একটা ধ্রুবক আসে, সেটা হচ্ছে পি সমান একটা KH ধ্রুবক আনা হচ্ছে, KH গুণ এক্স। এই KHটাই হচ্ছে হেনরির ধ্রুবক, এটাই বলা হচ্ছে হেনরির ধ্রুবক, এই KHটাকে। তাহলে পি সমান KH গুণ এক্স, এটা হচ্ছে হেনরির সূত্রের গাণিতিক রূপ। পি সমান KH গুণ এক্স, KH হচ্ছে হেনরির ধ্রুবক। তাহলে পি সমানুপাতিক এক্স, সমানুপাতিক সাইন তুলতে গেলে পি সমান KH গুণ এক্স। এবার দেখো এখানে যে KH এর একক সেটা কি হবে, KH এর একক যদি বার করতে চাই, তাহলে KH এর একক, এটা যদি আমি বার করতে চাই, KH এর একক এটা সমান আমি কি লিখতে পারবো, KH এর একক, KH সমান কি হবে, ওপরে পি এর একক, নিচে এক্স এর একক। তাহলে পি এর একক বাই এক্স এর একক। পি এর একক কি হচ্ছে, চাপের একক ATM বা টর বা বার, যা বলবে না কেন। আর এক্সের কিন্তু কোনো একক নেই, এক্সের একক নেই। তাহলে KH এর একক কী হলো, ATM, অ্যাটমসফিয়ার বা বার বা টর, যা বলবে, ঠিক আছে। অর্থাৎ চাপের যা একক, KH এর একক একই। এইবার আমরা এর হেনরির সূত্রের যে উদাহরণগুলো একটু বুঝি। বাস্তব উদাহরণটা কি, বাস্তব উদাহরণটা সবচেয়ে ভালো বুঝতে পারবে সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস তো তোমরা সবাই খেয়েছো নিশ্চয়ই, লক্ষ্য করেছো যে কোল্ড ড্রিঙ্কস যে বোতলের মধ্যে থাকে, সেই বোতলের মধ্যে CO2 গ্যাস পড়া থাকে, এটা আমরা জানি, CO2 গ্যাস পড়া থাকে। এবার CO2 গ্যাসটা কীভাবে পড়া থাকে, এটা সোডা ওয়াটার বা যে কোনো একটা লিকুইড জাতীয় পদার্থ এর মধ্যে আগে থেকে দেওয়া থাকে, তার মধ্যে খুব উচ্চ চাপে বাইরে থেকে CO2 গ্যাস, খুব উচ্চ চাপে বাইরে থেকে CO2 গ্যাস কিন্তু জোর করে ঢোকানো থাকে। এইবার CO2 গ্যাসটাকে উচ্চ চাপে ওই জন্য বলছি, কিন্তু খুব চাপ বেশি দিয়ে এর মধ্যে জোর করে দ্রবীভূত করে দেওয়া হয় লিকুইডের মধ্যে।
লিকুইডের মধ্যে জোর করে দ্রবীভূত করে দেওয়া হয়। এবার যদি আমি জোর করে দ্রবীভূত করে দিয়ে রাখি কার্বন ডাইঅক্সাইডকে, দিয়েই মুখটা চিপি দিয়ে যদি আটকে দিই, তাহলে CO2 গ্যাসটা এই যে লিকুইড দ্রবণটা আছে সেটা তোমার কোল্ড ড্রিঙ্কস হতে পারে বা সোডা ওয়াটার হতে পারে, তার মধ্যে কিন্তু গুলে যায়। কিন্তু গুলে ওরা কিন্তু খুব স্বাধীনভাবে থাকতে পারে না। কিন্তু স্বাধীনভাবে আছে কী করে? ওরা তো বাইরে বেরিয়ে আসতে পারতো, কাঁচ ভেঙে তো বাইরে আসতে পারবে না, সে ক্ষমতা ওর নেই। ও বেরিয়ে আসতে পারবে ছিপি থেকে, কিন্তু ছিপি তো আমি পুরো এঁটে দিয়েছি মাথায়। এইবার দেখো, তুমি যদি কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে একটু ঝাঁকিয়ে বা না ঝাঁকিয়েও যদি তুমি ছিপিটা খোলো, কী দেখতে পাও? ছিপিটা খুললে দেখতে পাও যে বুদবুদ আকারে একটা গ্যাঁজা বেরিয়ে আসছে। তো সেটা কিসের গ্যাঁজা? সেটা কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের গ্যাঁজা। তাহলে ওটা বেরিয়ে এলো কেন? আমি যেই ছিপিটা খুললাম সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো কেন? আমি ছিপি খুললাম মানে যেই ছিপি খুললাম সেই আমি কী করলাম? চাপ কমিয়ে দিলাম। কারণ ওটা উচ্চ চাপে কিন্তু ছিল, চাপ বেশি দিয়ে আমি সঙ্গে সঙ্গে ছিপি আটকে দিয়েছিলাম। যেই আমি ছিপি খুলেছি চাপ কমিয়ে দিয়েছি। তাহলে চাপ যেই কমিয়ে দিয়েছি, চাপ কমালেই মানে পি কমিয়ে দিয়েছি। লক্ষ্য করো, পি বাড়লে এক্স বাড়বে, পি কমলে এক্স কমবে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। তাহলে পি অর্থাৎ চাপ আমি কমিয়ে দিয়েছি, তাহলে দ্রাব্যতা কমে যাবে, মোল ভগ্নাংশ কমে যাবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু ওই সোডা ওয়াটার বা লিকুইডের মধ্যে আর দ্রবীভূত হয়ে থাকতে পারবে না। দ্রবীভূত হয়ে থাকতে পারবে না, না থাকতে পেরে কোথায় আসবে? বুদবুদ আকারে বাইরে চলে আসবে। তাহলে বুদবুদ আকারে বাইরে এলো কেন? চাপ কমালাম, দ্রাব্যতা কমে গেল, এক্স কমে গেল, ফলে গ্যাস বাইরে বেরিয়ে আসলো। চাপ বাড়িয়ে গ্যাসটাকে ঢোকানো ছিল, অর্থাৎ পি বেশি ছিল যখন এক্স বেশি ছিল, বেশি পরিমাণ দ্রবীভূত হয়েছিল। যেই আমি চাপ কমিয়ে দিয়েছি, ছিপি খুলে নিয়েছি, সঙ্গে সঙ্গে গ্যাস বাইরে বেরিয়ে আসছে। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ, সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসের বোতলে যে গ্যাসটা পড়া থাকে সেটা হচ্ছে হেনরির সূত্র নিয়ম অনুযায়ী কিন্তু পড়া থাকে। যে হেনরির সূত্র অনুযায়ী তুমি চাপ বাড়ালে গ্যাসটাকে দ্রবীভূত করতে পারবে, গ্যাসটা দ্রবীভূত থাকবে, যেই ছিপি খুলবে চাপ কমে যাবে, গ্যাসটা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে এখানে কিন্তু হেনরির সূত্রের অ্যাপ্লিকেশনটা এই জায়গাটায়। তাহলে হেনরির সূত্র এটা ভালোভাবে পড়বে, এর থেকে গাণিতিক রূপ পি সমান KH গুণ এক্স, এটা হচ্ছে হেনরির সূত্র গেল। এইবার আমরা এখান থেকে হেনরির সূত্রটা করার পরে চলে যাব বাষ্পচাপ। বাষ্পচাপ সম্পর্কে একটু আলোচনা করবো। দেখো বাষ্পচাপটা কি, কারণ দ্রবণের এইবার কিন্তু আমরা আসল জায়গাতে যাচ্ছি আস্তে আস্তে। আগে আমরা সংজ্ঞা, সূত্র ইত্যাদি, অঙ্ক ইত্যাদি শিখছি, হেনরির সূত্র শিখলাম, এবার আস্তে আস্তে বাষ্পচাপ, এবার কিন্তু চাপের দিকে যাচ্ছি। বাষ্পচাপের বিভিন্ন অঙ্ক আছে, বাষ্পচাপ দিয়ে বিভিন্ন থিওরি আছে, সেই সমস্ত থিওরি, সেই সমস্ত জায়গায় আমরা যাচ্ছি। তাহলে আমরা এবার শিখব তরলের বাষ্পচাপ। খুব সহজ জিনিস, তরলের বাষ্পচাপ। বাষ্পচাপ ভেপার প্রেশার বলা হয়, বাষ্পচাপকে ইংলিশে বলা হয় ভেপার প্রেশার। ভেপার প্রেশার অফ লিকুইড, সেটা আমরা কি করে পড়বো? দেখো দেখো একটা পাত্রে আমরা কিছু পরিমাণ লিকুইড নিচ্ছি। তো লিকুইডটাকে যদি আমরা জল ধরে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা পাত্রে মনে করছি কিছু পরিমাণ জল আছে, কিছু পরিমাণ জল আছে, সেই জলটাকে যদি নর্মালি সাধারণ উষ্ণতায় রেখে দিই, দেখব যে সেই পাত্রের উপরতল থেকে কিন্তু অটোমেটিক ভেপোরাইজেশন হতেই থাকবে, বাষ্পায়ন প্রক্রিয়া কিন্তু চলতেই থাকে, এটা আমরা জানি। বাষ্পায়ন খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, চলতেই থাকবে, বাষ্পায়ন চলতে থাকবে, চলতে থাকে। অর্থাৎ বাষ্পায়ন চলতে থাকা মানে কি, জল যেটা লিকুইড অবস্থায় ছিল সেই লিকুইড অবস্থায় জলের অণুগুলো সেই লিকুইড অবস্থাটা থেকে ত্যাগ করে আস্তে আস্তে গ্যাসীয় অবস্থার দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে বাষ্পায়ন প্রক্রিয়া, সেটা চলছে। এইবার আমরা করছি কি, এই যে বাষ্পায়ন প্রক্রিয়াটা হচ্ছে, হলে গ্যাসটা বাইরে বেরিয়ে যেতে পারে পাত্র থেকে, সেইটা আমরা হতে দেব না। আমরা এখানে করেছি একটা জিনিস, যেটা হচ্ছে পাত্রের উপর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তাহলে পাত্রের উপর যদি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিই তাহলে কি আমাদের এই যে প্রক্রিয়া বাষ্পায়ন, সেই বাষ্পায়নটাকে বন্ধ করতে পারলাম না? বাষ্পায়ন কিন্তু বন্ধ হবে না, বাষ্পায়ন চলতেই থাকবে। কিন্তু কি করলাম, বাষ্পায়নে যে বাষ্পটা তৈরি হচ্ছিল সেই বাষ্পটাকে কিন্তু আমরা আটকে দিলাম, অর্থাৎ এই পাত্র ছেড়ে বাইরে যেতে পারবে না। কিন্তু বাষ্প তৈরি হচ্ছে, তরল অবস্থা থেকে বাষ্পগুলো আস্তে আস্তে উপরের দিকে আসছে, উপরের দিকে এসে বিভিন্ন জায়গা কিন্তু দখল করছে। এইবার এই জায়গাগুলো দখল করছে, দখল করতে করতে জায়গা যখন অনেক বেশি হয়ে যাবে, এই জায়গা যখন খুব কম হয়ে যাবে কিন্তু অনুসংখ্যা বেশি হয়ে যাবে, সেই সময় করবে কি, এই বাষ্পণুগুলো পরস্পরের মধ্যে একটা ধাক্কাধাক্কি সৃষ্টি করবে। একটা ধাক্কাধাক্কি যদি সৃষ্টি করে তখন হবে কি, যে সমস্ত অণুগুলো একটু শক্তি কম,
এখানে যে বাষ্প অণুগুলো এক জায়গায় হয়েছে সবার শক্তি কিন্তু একই না। যে সমস্ত অণুগুলোর শক্তি একটু কম তারা করবে কি, তারা বাষ্প অবস্থা না থাকতে পেরে, এবং যারা এই পাত্রের যে তলটা আছে তলের কাছাকাছি আছে, তারা কিন্তু ওই বাষ্প অবস্থা ত্যাগ করে আবার তরল হিসাবে নিচে নেমে আসবে। ঠিক আছে, নিচের দিকে কিন্তু নেমে আসবে। অর্থাৎ বাষ্প থেকে আবার তরল হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা আবার কি বলি, ঘনীভবন। তাহলে ঘনীভবনও কিন্তু এখানে চলতে থাকছে, ঘনীভবনও চলতে থাকে। তাহলে বাষ্পায়নের ঠিক উল্টো প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন, সেটাও চলতে থাকছে। এইবার চলতে চলতে একটা সম্পৃক্ত অবস্থায় আসছে। সেই সম্পৃক্ত অবস্থায় হচ্ছে কি, যে যতটা জলের অণু তার উপরিতল থেকে, বাষ্পায়ন কিন্তু উপরিতল থেকে হতে থাকে, বাষ্পায়ন উপরিতল থেকে হয়, পাত্রের এই উপরিতল থেকে, মাঝখান থেকে কিন্তু হয় না। এই উপরিতল থেকে যতটা জলের অণু বাষ্প অবস্থায় উপরে যাচ্ছে, ঠিক সেই পরিমাণ অণু আবার কিন্তু লিকুইড অবস্থায় পাত্রের মধ্যে ফিরে আসছে। তাহলে এই যে দুজনের মধ্যে একটা সাম্যাবস্থা সৃষ্টি হচ্ছে বাষ্পায়ন এবং ঘনীভবনের মধ্যে, এই সাম্যাবস্থায় কিছু বাষ্প তো ওপরে তাও থাকবে, সব তো ফিরে আসবে না। এটা রেটটা একই হয়ে গেল, বাষ্পায়নের রেট অর্থাৎ যে পরিমাণ বাষ্প উপরে যাচ্ছে এবং বাষ্প যে পরিমাণ নিচে আসে, এই রেটটা একই হয়ে গেল। কিন্তু যে বাষ্প এখানে শূন্য হয়ে গেছে তা না, কারণ বাষ্পটা কিন্তু ওখানে ম্যাক্সিমাম হবে, তারপরে বাষ্পায়ন এবং ঘনীভবনের হারটা সমান হবে। তাহলে সেই অবস্থায় যে বাষ্পগুলো উপরে আছে, এই বাষ্পগুলো এই তরল পাত্রের উপরে লম্বভাবে যে চাপটা দিচ্ছে, বাষ্পগুলো, সেই চাপটাকে বলা হচ্ছে তরলের বাষ্পচাপ। তরলের বাষ্পচাপ। তাহলে সম্পৃক্ত অবস্থায় যেহেতু দিচ্ছে, সম্পৃক্ত অবস্থায় কেন বলছি, বাষ্পায়ন এবং ঘনীভবনের হার এখানে সমান হয়ে গিয়েছে, বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুজনের হার সমান হয়ে গিয়েছে, সেই জন্য আমরা ওটাকে সম্পৃক্ত অবস্থা বলছি। তাহলে সম্পৃক্ত অবস্থায় তরল যে বাষ্পচাপটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে, আরও ভালোভাবে যদি বলবে যে সম্পৃক্ত অবস্থায় তরলের বাষ্পচাপ। সম্পৃক্ত অবস্থায় তরলের বাষ্পচাপ। তাহলে তরলের বাষ্পচাপটা কি, একদম এক কথা যদি বলতে চাই, তরল থেকে যে বাষ্পটা তৈরি হয়েছে, সেই বাষ্পটা উপরে গিয়ে যতটা জায়গা দখল করে রেখেছে, সেখান থেকে পাত্রের যে তল আছে, যে পাত্রের এই যে তল, এই পৃষ্ঠতলের উপরে যে চাপটা প্রয়োগ করছে লম্বভাবে, এই যে বাষ্পগুলো আছে এগুলো কিন্তু পাত্রের দেওয়ালেও কিন্তু চাপ দিচ্ছে, এদিকেও চাপ দিচ্ছে, উপরেও চাপ দিচ্ছে, এদিকেও চাপ দিচ্ছে। সেই চাপগুলো না, শুধুমাত্র পাত্রের যে ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেখানে যে লম্বভাবে চাপ দিচ্ছে, সেই চাপটাকে বলা হচ্ছে তরলের বাষ্পচাপ। তাহলে তরলের বাষ্পচাপ সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেছে কখন, যখন আমরা ধরবো বাষ্পীভবন এবং ঘনীভবনের হারটা সমান হয়ে গিয়েছে। তাহলে এটাকে বলছে তরলের বাষ্পচাপ। তাহলে তরলের বাষ্পচাপটা আমরা সবসময় যখন ক্যালকুলেট করব, যখন তরলের বাষ্পচাপটা নেব, তখন এখানে যে লিকুইডটা নেব সেটা কিন্তু বিশুদ্ধ একটা দ্রাবক নেব। অর্থাৎ শুধু জল নেব, শুধু অ্যালকোহল নেব, বা শুধু বেঞ্জিন নেব, শুধু অ্যাসিটোন নেব, এরকম নেব। কোনো দ্রবণ নিয়ে করলে কিন্তু এই বাষ্পচাপটা চেঞ্জ হয়ে যাবে। সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। যদি এখানে শুধুমাত্র দ্রাবকের জায়গায় অর্থাৎ তরলের জায়গায় যদি দ্রবণ নিয়ে আলোচনা করতাম, তখন কিন্তু বাষ্পচাপের মান ইত্যাদি চেঞ্জ হয়ে যাবে, ধর্মও চেঞ্জ হয়ে যাবে। তো আজকে যেটা শিখলাম তরলের বাষ্পচাপ, তরলের বাষ্পচাপ, সম্পৃক্ত অবস্থায় তরলের বাষ্পচাপ শিখলাম, এবং যে বাষ্পগুলো যে চাপ দেয় সেটাকে তরলের বাষ্পচাপ বলা হয়। সম্পৃক্ত অবস্থা কখন হবে, বাষ্পীভবন এবং ঘনীভবন সমান হলে। এই কটা জিনিস এখানে মনে রাখতে হবে। এরপর দিন আমরা দ্রবণের বাষ্পচাপ সম্পর্কে আলোচনা করব।